হরিচাঁদ চক্রবর্তী তার মোটা আতস কাজটা দিয়ে শ্যামলের হাতের রেখাগুলো যতবার খুঁটিয়ে দেখছেন ততবারই ওনার কপালের ভাঁজ একটা করে বাড়ছে। শুধু শ্যামল কেন, এ গ্রামের সবাই জানে যে বিধাতার গণনা ভুল হলেও হতে পারে, কিন্তু হরিচাঁদ চক্রবর্তীর গণনা একেবারে নির্ভুল। কিছু বলছেন না যে ঠাকুরমশাই? খারাপ কিছু আছে কি? তুমি আমাকে একটু চিন্তা করে বলো তো শ্যামল, এই বিগত কিছুদিনের মধ্যে কি তোমার সাথে এমন কিছু ঘটেছে যেটা কোনো স্বাভাবিক ঘটনা নয়? না, আমার তো সেরকম কিছু মনে পড়ছে না। ঠিক কী ধরনের ঘটনার কথা আপনি বলছেন বলুন তো? মানে তুমি এমন কিছু দেখেছো, মানে এই ধরো কারোর মৃত্যু, কিংবা ধরো এমন কিছু যার সময়কাল রাত 12টার পরে? আমার তো সেরকম কিছুই মনে পড়ছে না। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে প্রায় সপ্তাহখানেক আগে আমার এক বন্ধুর বিয়েতে গেছিলুম। লাস্ট ট্রেন ধরে ফেরার জন্য স্টেশন থেকে কোনো রিক্সা পেলুম না। তা আমাদের গ্রামের স্টেশনের রাস্তাটা একটা বাঁক ঘুরে শ্মশানের দিকে গেছে, আর অন্যটা ঢুকেছে গ্রামের দিকে। তা ওই বাঁকের মুখে আসতেই দেখলুম কয়েকজন একটা মরা নিয়ে শ্মশানের দিকে যাচ্ছে। অন্ধকারে ভালো করে কাউকে দেখতে পাইনি ঠিকই, কিন্তু ওই ঢোলের শব্দ শুনে বুঝলুম যিনি মারা গেছেন তিনি ওই নারী বা পুরুষ কোনোটাই নন। তুমি সেদিন যা দেখেছো সচরাচর কেউ তা দেখতে পায় না। শাস্ত্রে বলে যে কিন্নরের শবযাত্রা রাত্রেই হয়, যাতে কেউ সেটা দেখতে না পায়। কারণ যে দেখে তার পক্ষে ব্যাপারটা শুভ হলেও সেই মৃত কিন্নরের পক্ষে খুবই অশুভ। পুনরায় তাকে কিন্নর হয়েই জন্ম নিতে হয়। কিন্তু সব থেকে মারাত্মক ব্যাপার হলো, সেই কিন্নরের পুনর্জন্ম না হওয়া পর্যন্ত তার আত্মা সেই মানুষকে খুঁজে বেড়ায় প্রতিশোধ নেবার জন্য। তাই তোমার সাথে যে খুব খারাপ কিছু ঘটতে চলেছে তা আমি নিশ্চিত করে বলতে পারি। কিন্তু আমি তো জেনে বুঝে করিনি। দেখো বাবা, বিষ তুমি জেনে খাও বা না জেনে, ক্ষতি সে তোমার করবেই। শ্যামল এই গ্রামের কেউ নয়, এখানে তার বোনের শ্বশুর বাড়ি। সে প্রতিবার গরমে গাছের পাকা আম কাঁঠাল নিয়ে আসে এখানে। এক প্রকার বোনের জোড়াজড়িতেই বিয়ের যোগ জানতে এসেছিল চক্রবর্তী মশাইয়ের কাছে। কাল ফিরবে নিজের গ্রামে। ভূত ভগবান বা জ্যোতিষ চর্চা এসবে শ্যামলের যে খুব একটা বিশ্বাস আছে তা বলা যায় না। তার যুক্তি হলো, সে রাতে যা দেখেছিল সেটা তাকে নিজে মুখে বলতে হবে কেন? ঠাকুরমশাইয়ের বিচার যদি এতই নিখুঁত হবে তাহলে উনি নিজে থেকে কেন সবটা বলতে পারলেন না? শ্যামল তার গতানুগতিক জীবনযাত্রায় গা ভাসিয়েছে। প্রতিদিন সকালে 8:20 লোকাল ধরে অফিস যায়, ফিরতে ফিরতে সন্ধ্যা 7টা। তারপর খবরের কাগজখানা কিছুক্ষণ উল্টে পাল্টে রাতের খাবার খেয়ে একেবারে বিছানায়। রবিবার ছাড়া সপ্তাহের প্রতিটা দিন এই একই ধারায় চলে শ্যামলের। সেদিন সৌভাগ্যবশত আগে ট্রেনটা পেয়ে যাওয়াতে অফিস থেকে বেশ কিছুটা আগে সে ফিরেছে। ভাগ্যিস ট্রেনটা পেয়েছিল,
তা না হলে সন্ধ্যা থেকে যে পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তাতে আজ ফিরতে যে কত রাত হতো কে জানে। এখনো মনে আছে, শ্যামল যখন ছোট ছিল তখন অন্তত সোম আর বৃহস্পতিবার এমনই ঝড় বৃষ্টি সন্ধ্যাবেলা হোক, মনে মনে সে চাইত। কারণ এই দুদিন ভবানীবাবু আসতেন তাকে অঙ্ক করাতে। কিন্তু দুঃখের বিষয় এই যে ভবানীবাবুর পেল্লাই কালো ছাতাখানা তাকে নির্বিঘ্নে শ্যামলদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিত। সন্ধ্যাবেলা চায়ের পাট মিটিয়ে রাতের খাবারটা চাপিয়ে ঘরে খবরের কাগজ নিয়ে বসেছে শ্যামল। আজ রাতে হয়তো কারেন্টের দেখা নাও মিলতে পারে। হ্যারিকেনের আলোয় তেচরা হয়ে দেওয়ালে তার হাতে ধরা পেপারটার ছায়া পড়েছে। বাইরে হাওয়া বন্ধ হয়ে এখন শুধু বৃষ্টি পড়ছে, তাই মাথার কাছের জানালাটা শ্যামল খুলে দিল। রান্নাঘরে কুকারের সিটি পড়তেই কাগজখানা বিছানার উপর রেখে গেল সেদিকে। যখন ফিরে এলো তখন কাগজটা ভাঁজ করে টেবিলের ওপর রাখা। কাগজটা এখানে এলো কি করে? আমি তো এটা বিছানায় কি জানি, হয়তো আমি এখানে রেখেছি, এখন মনে করতে পারছি না। শ্যামল আবার কাগজটা খুলে বসল। ভেতরের কর্মখালি পাতাটা গেল কোথায়? হ্যাঁ, সে তো ওটাই দেখছিল। একটা ভালো চাকরির খবর সেখানে ছিল, মাইনেটাও এখনকার থেকে অনেক বেশি। কিন্তু সেটা গেল কোথায়? দূর বাবা, এই পাতাটা আবার মেঝেতে পড়লো কি করে? কাল শনিবার যদি লাঞ্চের পর ছুটি নিয়ে অফিস থেকে বেরোতে পারি, তাহলে ভাবছি ইন্টারভিউটা একেবারে দিয়েই আসবো। কথাগুলো বলতে বলতে শ্যামল উঠে গেল মেঝেতে পড়ে থাকা কাগজটা তুলতে। কিন্তু যেই মাত্র সেটাকে ছুঁতে যাবে, অমনি কোথা থেকে একটা দমকা হাওয়া সেটাকে উড়িয়ে নিয়ে ফেলল দরজার চৌকাঠের ওপর। বৃষ্টি বাদলের দিনে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু চৌকাঠ থেকে যখন সেটা কুড়াতে গেল তখন কাগজটা আবার উড়ে গিয়ে পড়ল বারান্দায়। সেখান থেকেও ওটা হাওয়ায় উড়তে উড়তে বারান্দার এক কোণায় গিয়ে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে অনেকটা গেল সেখানে। শ্যামল হাত বাড়িয়ে সেটাকে নিতে গিয়েও থমকে দাঁড়ালো। নিজের অজান্তেই একবার মুখ দিয়ে বেরিয়ে এলো, কে কে ওখানে? কারণ কাগজটা মাটি থেকে বেশ কিছুটা উপরে যেখানে আটকে রয়েছে, দেখে মনে হচ্ছে সেটা ওখানে দাঁড়িয়ে থাকা কোনো মানুষের মুখের সামনে ঝুলছে। শ্যামলের মনে হলো মানুষটার নাক, চোখ, ঠোঁট সব কিছু স্পষ্ট হয়ে ফুটে উঠেছে কাগজটার অন্যদিকে। শ্যামলের দু পায়ের জোর কমে আসছে। সেখানে কে দাঁড়িয়ে আছে? কই, মানুষটার শরীরের বাকি অংশটা তো বোঝা যাচ্ছে না। প্রচণ্ড বিদ্যুতের সাথে একটা দমকা হাওয়া খেলে গেল জায়গাটাতে। বারান্দায় টুলের উপর রাখা হাত পাখাটা উড়ে গিয়ে পড়ল খানিকটা দূরে। মেলে রাখা ভেজা জামা কাপড়গুলো কলপাতার মতো
ডাইনে বাঁয়ে দুলে উঠল, কিন্তু কাগজটা এক চুলও নড়ল না, একইভাবে শূন্যে ভেসে রইল। শ্যামল কাঁপা কাঁপা হাতে একটানে সেটা সরিয়ে দিল। কই, কেউ তো নেই সেখানে। বারান্দার ওদিকটা লোডশেডিং এর কারণে অন্ধকার। শ্যামল ঘরে ঢোকার জন্য পা বাড়াতেই কে যেন ওই দিক থেকে তালি দিল। কোনো সাধারণ তালি নয়, কিন্নরের তালি। শ্যামল দাঁড়ালো, তার কানের দুপাশ দিয়ে যেন অসংখ্য সরীসৃপ কিলবিল করছে। তবে কি হরিচাঁদ চক্রবর্তীর গণনা সত্যি হতে চলেছে? পরের দিন সকালে বিল্টু এসেছে দুধ দিতে। শ্যামলদা, আরে ও শ্যামলদা, আরে দুধটা তাড়াতাড়ি নাও, সময় নেই আমার। কি হলো গো, বেরোবে তো নাকি? শ্যামল একটা বাটি নিয়ে বেরিয়ে এলো, কিন্তু বিল্টু দুধ দেওয়া তো দূরের কথা, শ্যামলকে দেখে একেবারে হেসে লুটোপুটি। এ কি করেছো গো শ্যামলদা, কি চেহারা বানিয়েছো নিজের? আরে যাত্রা টাত্রা করছো নাকি আজকাল? সকাল সকাল আবার বাচ্চাদের মতো শুরু করেছিস? তোকে না বলেছি তাড়াতাড়ি দুধ দেওয়া শেষ হয়ে গেলে রোজ স্কুলে যাবি? আবার যদি ফেল করিস তাহলে দেখবি কি করব। বিল্টুর হাসি কিন্তু থামল না। বাটিতে দুধ ঢেলে দিয়ে একইভাবে হাসতে হাসতে বিদায় নিল। রোজ সকালে উঠে স্নান করাটা শ্যামলের বহুকালের অভ্যাস। তার উপর আজ ইন্টারভিউ দিতে যাবে। দাড়ি কাটার জন্য আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই সে একেবারে হতবাক। তার ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ আর চোখে কাজল। কিন্তু কে করলো এসব? কিছুই তো মনে করতে পারছে না। জিনিসগুলো সব তার ভাগ্নির। এখানে বেড়াতে এলে এগুলো দিয়ে সাজে বিচ্ছুটা, ও ছাড়া আর কেউ তো ওগুলোতে হাত দেয় না। শ্যামলের বিবেক যে সত্যিটা অনুসরণ করতে চায়, তার মন সেই সত্যিটাকে কিছুতেই মানতে চায় না। সে তো শুনেছে ঘুমের ঘোরে মানুষ হেঁটে বেড়ায় কিংবা কথা বলে, এটাও হয়তো সেরকমই কিছু একটা। কিন্তু চিন্তা হলো বিল্টুকে নিয়ে। সারা গ্রামে ব্যাপারখানা রটিয়ে বেড়াবে। কিছুদিন ধরে আবহাওয়াটা একেবারে অন্যরকম হয়ে রয়েছে। সকালে ঝলমলে রোদ, আর দুপুর পেরোলেই আকাশ কালো করে মেঘ। বিকেল পেরোতেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি। স্টেশনে নেমে কোনো রিক্সা বা ভ্যান না পেয়ে শ্যামল বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। গ্রামের প্যাচপ্যাচে রাস্তায় চাইলেও তাড়াতাড়ি হাঁটা যায় না। কি করতে যে ইন্টারভিউটা দিতে গেছিলাম কে জানে। এই করা জামা কাপড় সব জল কাদায় একেবারে একাকার হয়ে গেল। বৃষ্টিটা হচ্ছে তো হচ্ছেই। স্টেশনে একটা রিক্সা পর্যন্ত পেলুম না। কখন বাড়ি পৌঁছবো আর কখন যে রান্না বান্না করে খাবো একটু কে জানে। হ্যাঁ, ভাল লাগে না ব্যাং। রাগে গজগজ করতে করতে শ্যামল হেঁটে চলেছে, কিন্তু হঠাৎ কাদায় পা পিছলে আছাড় খেয়ে পড়ল মাটিতে। ওরে বাবারে, ও উফ, ও মাগো, পাটা মনে হচ্ছে একেবারে মচকে গেল। শ্যামল বুঝতেও পারেনি যে তার এই পড়ে যাওয়াটা কেউ উপভোগ করে মজা পাচ্ছে বা আনন্দে বাচ্চাদের মতো তালি বাজাচ্ছে।
কিন্তু এ তালির শব্দটা একেবারে আলাদা। এই শব্দ যে কোনো প্রতিকূল শব্দের মাথায় পা রেখে আকাশ ছোঁয়ার ক্ষমতা রাখে। এটা কিন্নরের তালি, ঠিক সেদিন রাতের মতো। শ্যামল উঠতে গিয়েও যেন উঠতে পারল না। বেশ কয়েকবার তালির শব্দের পর এবার ঢোলের শব্দ শোনা গেল। এ ঢোল পুজো মণ্ডপে বা কোনো জলসায় বাজে না, এ ঢোল বাজে আঁতুর ঘরে। কে 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 বাজাচ্ছে এই বাজনা? হ্যাঁ, কে বাজাচ্ছে? আমাকে ছেড়ে দাও, ভুল করে ফেলেছি আমি, ক্ষমা করো আমায়। রাস্তায় জল কাদায় লুটোপুটি খেতে খেতে কথাগুলো বলল শ্যামল। তার সমস্ত কথাকে উপেক্ষা করে, প্রকৃতির সমস্ত তাণ্ডবকে তুচ্ছ করে প্রচণ্ড একটা চিৎকার কাঁপিয়ে দিল জায়গাটাকে। মনে হলো অন্ধকারের বুক চিরে কেউ প্রচণ্ড হিংস্রতায় ঝাঁপিয়ে পড়তে চাইছে শ্যামলের উপর। শ্যামল বারবার ওঠার চেষ্টা করেও কয়েকবার আছাড় খেতে খেতে ছুটতে শুরু করলো বাড়ির দিকে। পিছনে চিৎকার আর ঢোলের শব্দ ক্রমশ জোরালো হয়ে উঠছে, যেন স্বয়ং মৃত্যু সাড়ম্বরে ধেয়ে আসছে তার দিকে। পরের দিন সকালে পাখপাখালির শব্দে যখন চোখ খুলল, তখন তার শরীরের অর্ধেকটা বারান্দায় আর বাকিটা উঠোনে। যতদূর মনে পড়ে ছুটতে ছুটতে এসে এখানেই অজ্ঞান হয়ে পড়েছিল সে। সমস্ত শরীরে অসম্ভব যন্ত্রণা, গায়ে জ্বর আছে বলে মনে হচ্ছে। সারাদিন দু চোখের পাতা আর এক করতে পারেনি শ্যামল। যখনই ঘুমোনোর চেষ্টা করেছে, তখনই হাজার হাজার ঢোল বাজতে শুরু করেছে তার মাথার ভেতরে। চোখ খুললেই আবার সব শান্ত। এক মাথা উস্কো খুস্কো চুল আর জবা ফুলের মতো লাল চোখ দুটোর জন্য উদ্ভ্রান্তের মতো তাকে লাগছে। সারাদিন এক দানা খাবারও পেটে পড়েনি তার। দেখতে দেখতে রোদ মরে গিয়ে সন্ধ্যা হলো, আর সন্ধ্যার আলো আঁধারি পার করে রাত নামল। ঘুটঘুটে কালো অন্ধকার রাত, যে রাতে অন্ধকারে গা মিশিয়ে কেউ দাঁড়িয়ে থাকলে চোখে দেখা যায় না। বিছানায় গা এলিয়ে চোখ বুজে পড়ে আছে শ্যামল। মাঝে শুধু একবার উঠে বারান্দার আলোটা জ্বেলেছে। ঘরের ভেতরটা পুরোপুরি অন্ধকার। বাইরের হলুদ আলোটা দরজা দিয়ে ঘরের মেঝেতে বেশ কিছুটা জায়গায় ছড়িয়ে পড়েছে। বিছানায় শ্যামল শান্তিতে ঘুমোচ্ছে। ঘড়িতে রাত 10টা। আজ সারাদিন বৃষ্টি হয়নি এক ফোঁটাও। কিছুক্ষণ হলো একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া দিতে শুরু করেছে বাইরে। ঝোপঝাড়ের আঁকাবাঁকা ডালের মতো বিদ্যুৎ খেলা করছে অন্ধকার আকাশটাতে। হাওয়ায় শ্যামলের ঘরের জানালার পর্দাগুলো দোলনার মতো একবার সামনে এগোচ্ছে, আবার পিছিয়ে আসছে। কেউ কি গেট পেরিয়ে উঠে এলো শ্যামলের বারান্দায়?
ঠিক বোঝা গেল না। কিছুটা সময় কাটল। কেউ যেন ঠান্ডা দুটো হাত দিয়ে আলতো করে বুলিয়ে গেল শ্যামলের শরীরটা। পাগলের মতো সে উঠে বসে বিছানায়। ঘরের চারিদিকে একবার নজর ঘোরালো। না, কেউ নেই। ঘরের সুইচ বোর্ডটা বিছানার বিপরীত দেওয়ালে। দুটো পা মেঝেতে রাখতেই বারান্দা থেকে ভারী কিছু একটা গড়িয়ে এলো তার পায়ের কাছে। শ্যামল লাফিয়ে বিছানায় উঠে যেতেই সেটা সোজা গিয়ে ঢুকলো খাটের তলায়। ওটা একটা ঢোল। কোনো উত্তর এলো না। এক পা দুপা করে শ্যামল ঘর পেরিয়ে বারান্দায় আসতেই খাটের তলা থেকে ঢোলটা বেজে উঠল। প্রচণ্ড জোরালো আর হিংস্র সেই শব্দ। ছোটবেলা থেকে আজ পর্যন্ত বহুবার সেই ঢোলের আওয়াজ শ্যামল শুনেছে। সেই শব্দ মানুষের জীবনে আশীর্বাদ নিয়ে আসে, কিন্তু আজ যে ঢোল তার ঘরে বাজছে তার মধ্যে মৃত্যু আছে, প্রতিশোধের আগুন আছে। ভয় আর আতঙ্কে শ্যামলের দু চোখ ভরে উঠেছে। মৃত্যু ভয় এত মারাত্মক হয় তা কে জানত। শ্যামল কুঁকড়ে বসে পড়ে মাটিতে। ঢোলের আওয়াজ বন্ধ হয়। খাটের নিচ থেকে সেটা গড়িয়ে শ্যামলের পায়ের কাছে এসে থেমে যায়। দুটো কানের সামনে তালি বাজতে শুরু করে। সেই শব্দে কি যেন একটা ঘোরের মধ্যে চলে যায় শ্যামল। ঢোলটা হাতে তুলে নেয়। তারপর পাগলের মতো সেটাকে বাজাতে শুরু করে, যেন কিছু একটা ভর করেছে তার উপর। নিজের শরীরটাকে হেলিয়ে দুলিয়ে হাত চালাচ্ছে ঢোলের গায়ে। সেই ঢোলের তালে তালে তালি দিয়ে কেউ উদ্দাম নেচে চলেছে ঘরের অন্ধকারে। প্রচণ্ড চিৎকার করছে মাঝে মাঝে। শ্যামলের আঙুল ফেটে রক্ত পড়ছে এবার। এই মৃত্যুর জলসা কতক্ষণ চলেছিল জানি না, তবে এক সময় শ্যামলের ক্লান্ত শরীরটা লুটিয়ে পড়েছিল মাটিতে। ঢোলটা মাটিতে পড়ে সামনের দিকে কিছুটা এগিয়ে যেতেই কেউ তুলে নিয়েছিল সেটাকে। পরের দিন সকালে শ্যামল সোজা গিয়ে হাজির হলো হরিচাঁদ চক্রবর্তীর কাছে। তুমি শ্যামল না? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি আমাকে বাঁচান। এই নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শান্ত হও। কি হয়েছে সেটা না জানলে আমি তো কিছুই বলতে পারবো না তোমায়। শ্যামল প্রথম দিন থেকে গতকাল রাত পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল ঠাকুর মশাইকে। আমি তো তোমাকে আগেই বলেছিলুম শ্যামল, যে তোমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। এই দুদিনেই জীবনটা নরক হয়ে গেল তোমার। তাহলে ভাবো তো, গোটা একটা নরকের জীবন কাটিয়ে যে মুক্তি পেয়েছিল, তাকে যদি তোমার কারণে ওই একই অবস্থায় ফিরে আসতে হয়, তাহলে তার রাগটা কি অহেতুক? আমি তো সে কথা বলছি না ঠাকুর মশাই, আমি তো তার যন্ত্রণাটা বুঝতে পারছি, কিন্তু আমি করবোটা কি বলেন তো? আমিও কি আর সাধে চাই যে কেউ আবার নরক যন্ত্রণা ভোগ করুক? তবে তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা আমার নেই। আমি কেন, হয়তো কারুরই নেই। তুমি তুমি বরং একটা কাজ করতে পারো। তোমাদের গ্রামে যদি কোনো কিন্নরের খোঁজ পাও,
তুমি বরং তার কাছ থেকে সমাধান চেয়ে দেখতে পারো। আমার মনে হয় এখন ওরাই পারবে তোমাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করতে। ঈশ্বরের হয়তো এটাই ইচ্ছে ছিল। কয়েকদিনের মধ্যেই শ্যামলের পাশের বাড়িতে এক বাচ্চাকে আশীর্বাদ দিতে এলো একদল কিন্নর। শ্যামল তাদের মধ্যে সবচেয়ে যে প্রবীণ তার সাথে কথা বলল, নিজের সমস্ত অন্যায় স্বীকার করে ক্ষমা চাইল। আমাদের সাধারণ মানুষদের থেকে কিন্নরদের শুধু শরীর নয়, মনটাও হয়তো অনেকটা আলাদা। আমি বা আপনি কেউ কি পারতাম শ্যামলকে ক্ষমা করতে? কিন্তু সেই দিন কিন্নরের মায়া হয়েছিল শ্যামলের প্রতি। তিনি বলেছিলেন, আজ রাতে 12টার পর শ্মশানে আয় রে, সেখানেই যা হওয়ার হবে। শ্যামল রাত 12টায় গিয়ে পৌঁছল শ্মশানে। কিন্নরের দল আগে থেকেই উপস্থিত ছিল সেখানে। শ্যামলকে ওরা বলেছিল শ্মশানের পবিত্র মাটিতে হাঁটু গেড়ে বসে জোর হাত করে আকাশের দিকে তাকিয়ে সেই বিদেহী কিন্নরের কাছে ক্ষমা চাইতে। শ্যামল তাই করল। উপস্থিত সমস্ত কিন্নর তালে তালে ঢোল বাজাতে শুরু করল। এ যেন এক মহাযজ্ঞ। এই যজ্ঞের পৌরোহিত্য করলেন স্বয়ং ঈশ্বর। কিছুক্ষণের মধ্যেই একটা ছায়া মূর্তি ভেসে উঠল ওদের মাঝখানে। তার গলায় ঝুলছে একটা ঢোল। সেও উন্মাদের মতো তালে তালে ঢোল বাজাচ্ছে সবার সাথে। শ্যামলের দু চোখের জল গড়িয়ে বুক ভাসিয়ে দিচ্ছে। কি অসম্ভব মায়ায় যেন ভরে উঠেছে বুকের ভেতরটা। শ্যামল মাটিতে কপাল ঠেকিয়ে প্রণাম জানালো সেই বিদেহীর উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে সেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। বাকি কিন্নরের দল শ্যামলকে আশীর্বাদ করল। কিন্নরের সেই বিদেহী আত্মা মুক্তি পেয়েছিল নাকি সত্যি আবার ফিরে এসেছিল তা কেউ জানে না। কিন্তু সেই কিন্নরের দল যখনই গ্রামে পা রাখত, শ্যামল ছুটে যেত তাদের কাছে। কখনো কখনো তারাও আসতো শ্যামলের সাথে দেখা করতে। শ্যামল সাধারণত ওদের যত্ন করত। আমরা অনেকেই নিজের অজান্তে এমন অনেক কিছু করি যার মাসুল হয়তো কোনো নিষ্পাপ প্রাণকে দিতে হয়। ভালো থাকুক সমাজের সমস্ত কিন্নর শ্রেণীর মানুষেরা। মানুষের দরবারে হয়তো এরা তৃতীয় লিঙ্গের, কিন্তু ঈশ্বরের দরবারে এরাই প্রথম। আপনারা শুনলেন পারমিতা চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প কিন্নরের শবযাত্রা। শ্যামলের ভূমিকায় সুমিতেন্দ্র, হরিচাঁদের ভূমিকায় আদিত্য, গল্প পাঠে আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে
গাবতলার আড্ডা উইথ সুমি। আচ্ছা, তাহলে আজকের প্রথম কমেন্টটা পড়ি। মেদিনীপুরের স্টেশনে এক রাত এই গল্পে কমেন্ট করেছে প্রণব মুখার্জি। দারুণ নাম। আচ্ছা, কমেন্টটা পড়ছি। বাহ দাদা, অসাধারণ গল্প। আমি ফার্স্টে গল্পটা শুনেই কমেন্ট করলাম, এখন বুঝলাম যে এটা একটা বানানো গল্প, কিন্তু খুব ভালোবাসা দিয়ে গেলাম। খুব ভালো লাগলো আপনাদের গল্প। থ্যাংক ইউ সো মাচ। আরও কমেন্ট করো, আরও আমাদের নতুন নতুন গল্প আসে প্রত্যেক সপ্তাহে, সেগুলো ডেফিনেটলি শুনো। গোঘাট লোকালের ভয় এই গল্পে শারদা সেট বলছে, আপনাদের গল্প ভীষণ ভালো লাগে, আপনারা আরও নতুন নতুন গল্প শেয়ার করুন। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো লাগে আপনাদের গল্প শুনে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আমাদের হ্যারিসন রোডের এই ভূতের গল্প, গ্রাম বাংলার ভূতের গল্প, কন্টিনিউয়াসলি প্রত্যেক সপ্তাহে একটা দুটো করে গল্প আসে আপনাদের জন্য। আপনারা সবাই শুনবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভুতুরে পেইন্টিংয়ের রহস্য এই গল্পে রাজ মণ্ডল বলছে, তোমাদের প্রচেষ্টাকে আমি অনেক সম্মান করি। এই গল্পগুলো ঠাম্মা, বড়মা, দিদাদের কথা মনে করিয়ে দেয়। থ্যাংক ইউ সো মাচ। আমাদের গল্পগুলোর একটা টার্গেট থাকে, আমাদের চেষ্টা থাকে আমাদের গল্পর মাধ্যমে আমাদের ছোটোবেলার দিনে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া। তো সেইটাই করার চেষ্টা করি। আর অনেকের কমেন্ট পড়ে বুঝতে পারি যে এটা খানিকটা হলেও আমরা এই জায়গাটাতে সাকসেসফুল। এটা খুব ভালো লাগে। বাটুখালীর বাজারের চায়ের দোকান এই গল্পে রাইমা বৈরাগী বলছে, যে কটা গল্প সে কটা গল্পই অসাধারণ, আমার তো দারুণ লাগে শুনতে। আমি গল্পগুলো প্রতিদিন শুনি আর রান্না করি, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। আমাদের গল্পগুলো পারলে আরও মানুষজনদের সাথে শেয়ার করবেন, একটু ফেসবুকে শেয়ার করবেন, এগুলোকে রিমিক্স করতে পারেন, রিলস করতে পারেন। আমাদের গল্পে কিন্তু ওপেন পারমিশন দেওয়া থাকে, আপনারা সবাই এটা করতে পারেন। বাটুখালীর বাজারে আরেকটা কমেন্ট করেছে অভিষেক মজুমদার। উনি বলছেন, আপনার কমেন্টটা শুনলাম, কিন্তু এখনকার বিজি লাইফে রাইটার আর লিসনারদের মধ্যে একটা গ্যাপ থেকে যায়। মোস্ট অফ আস ডোন্ট হ্যাভ টাইম টু রিড। এই ব্রিজটা আপনারা এত ভালোভাবে ফুলফিল করছেন, ইটস আউটস্ট্যান্ডিং। নট অনলি দ্যাট, আপনারা আমাদের সেই ছোটোবেলা ফিরিয়ে দিচ্ছেন, যখন আমরা ছোটরা দাদা ঠাকুমাদের ঘিরে গল্প শুনতাম। নস্টালজিক টাইমস। কিপ আপ দ্য গুড ওয়ার্ক। থ্যাঙ্কস অ্যালট। আমি আবারও বলি এবং আমি বারবার একটাই কথা বলি যে হ্যারিসন রোডে আমাদের ছোটোবেলাটা কোথাও না কোথাও লুকিয়ে থাকে। হ্যারিসন রোডে ভয় দেখানোটা কিন্তু মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য আমাদের ফেলে আসা দিন, আমাদের ছোটোবেলায় আমাদের একটু হলেও ফিরিয়ে নিয়ে যাওয়া। মন্দের দেবী গল্পে অমৃতা চক্রবর্তী বলছে, গল্পের এন্ডিংটা এত নেগেটিভ না হলেও হতো। দেখুন, একটা কথা বলি, গল্পটা লেখেন যিনি রাইটার, বা প্রত্যেকটা গল্প যেই রাইটাররা লেখে, এটা এন্টায়ারলি আমরা তাদের ওপর ছেড়ে দিই যে গল্প কিভাবে লিখবেন তারা। তারপরে এডিটিংটা থেকে আমরা কাজ করি। কিন্তু আমি অ্যাজ আ লিসনার, অ্যাজ আ রিডার অফ লিটারেচার, আমি একটাই কথা বলবো, সব গল্পেই যে ভালো এন্ডিং হবে তার কিন্তু কোনো যৌক্তিকতা নেই। বাস্তবে যেরকম হয় না, গল্পতেও সেরকম নাই হতে পারে। হ্যাঁ, ভালো এন্ডিং আমাদের ভালো লাগে ঠিকই, কিন্তু নট নেসেসারিলি যে সেটা প্রত্যেকটা গল্পে থাকবে। হুডুগঞ্জের ভুতুরে রাস্তা এই গল্পে অচিন্ত মণ্ডল বলছে, হাই দাদা, আমি অচিন্ত বাঁকুড়া থেকে বলছি। আমি আমার মন খারাপের সময়গুলো শুনি। আমি আর বেশি দিন বাঁচতে চাই না। একটাই অনুরোধ আছে আমার, রাখবে একটা ক্রিকেট নিয়ে ভূতের গল্প দাও। প্রথমেই বলি, এই কমেন্টটা যারা শুনছেন এবং আমিও পড়ছি, এবং এই কমেন্টটা যে করেছো অচিন্ত মণ্ডল, তোমাকে আমি একটা কথা বলি, গল্পের কথা পরে হবে, সব কিছুর কথা পরে হবে। তুমি যদি অ্যাট প্রেজেন্ট তুমি যেই কমেন্টটা করেছো সেরকম যদি তোমার কোনো পরিস্থিতি থাকে, আমি বলবো যে তুমি তোমার বাড়ির লোকের সাথে বা কাছের মানুষের সাথে, মানুষজনদের সাথে, কাছের বন্ধুবান্ধবদের সাথে, স্কুলের শিক্ষকদের সাথে, যার সাথে পারো কথা বলো। কথাটা বন্ধ করে রেখো না। একটা কিছু হয়ে যাওয়ার পর, একটা কিছু করে ফেলার পর কিন্তু এই সুযোগটা হাজারবার মাথা খুঁটলেও কেউ পাবো না আমরা। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব, কারুর মধ্যে যদি এরকম কোনো সমস্যা থাকে, কারুর যদি কোনো এমন প্রবলেম থাকে যেটা সে কথা বলতে পারছে না, শেয়ার করতে পারছে না অপরজনের সাথে, তাহলে আমি রিকোয়েস্ট করব যে কিছু করে ফেলার আগে ডেফিনেটলি যেন তুমি কারুর সাথে কথা বলার চেষ্টা করো, কমিউনিকেট করার চেষ্টা করো। অনেক প্রবলেম কিন্তু কমিউনিকেশনের মাধ্যমেই সলভ হয়ে যায়। ইনফ্যাক্ট সব প্রবলেমই কমিউনিকেশনের মাধ্যমে সলভ হয়, তাছাড়া কিন্তু হয় না। স্বপ্নীল বড়ুয়া বলছে, I am a regular listener of 221B Harrison Road. A story, no matter how good, feels incomplete without the charm of beautiful presentation, the kind that touches every heart. This channel has that magic.
Though I have been listening for years, today I write my very first comment. I deeply miss Taldiki and I hold on to the hope of walking its path once more. My heartfelt best wishes. Taldiki will be back soon. We are working on it. আমি এই কথাটা আগেও বলেছি। তোমাদের জন্যই এটা করা, তালদিঘি সিরিজটাকে গুছিয়ে সেই মর্যাদাটা মেনটেন করার জন্যই কিন্তু আমরা ব্রেকটা নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। তালদিঘি উইল বি ব্যাক, স্টে সেফ। ভৌতিক রাতে শালবন সারপ্রাইজ ড্রোন বলছে, সুমিতেন্দ্র আর প্রত্যয় আপনাদের দুজনের কণ্ঠস্বর বেশি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, ফ্ল্যাটার্ড। চালিডিহির লুকোনো ভয় এই গল্পে সাহিত্যপ্রেমী বলছে, শুনতে শুনতে মনে হলো যেন সেই পুরনো দিনের গ্রাম্য ভৌতিক গল্পগুলোর ভেতরে ঢুকে গিয়েছি, যেখানে রাতের আঁধার, বাঁশঝাড়ের ফাঁক দিয়ে বয়ে যাওয়া হাওয়া আর অচেনা শব্দে মন কেঁপে ওঠে। এই গল্পে শুরু থেকে শেষ পর্যন্ত একটুও বোরিং লাগেনি। প্রত্যেকটা মুহূর্তে টান টান উত্তেজনা আর আতঙ্ক, পরের মুহূর্তে কী হবে সেটা জানার কৌতূহল যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। সত্যি বলতে, যদি এই গল্পের দ্বিতীয় পার্ট আনা যায় তাহলে মনে হয় সেই ভয়ের অনুভূতি আরও গভীর হবে। ধন্যবাদ এমন এক দুর্দান্ত গ্রাম্য ভৌতিক অডিও স্টোরি উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ সাহিত্যপ্রেমিক, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। তোমরা এরকম কমেন্ট করো, নিজেদের গল্পগুলো আমাদের এই গল্পের চ্যানেলে শেয়ার করো। আমরা গল্প পড়তে শুনতে ভালোবাসি। তোমরা নিজেদের গল্পগুলো বললে সেগুলোও আমরা পড়বো, সেগুলোও আমরা শুনবো, বিভিন্ন জনের ব্যাপারে জানবো। ভৌতিক নাই হতে পারে, সাধারণ কথা, সাধারণ গল্প। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে মন খুলে কমেন্ট করতে পারো। মুভিং অন টু আর লাস্ট বাট নট দ্য লিস্ট কমেন্ট, মিতালি চ্যাটার্জি বলছে, কি করে মেম্বারশিপ নেব? আমি অনলাইনে কিছু করি না, কাল যাচ্ছি ক্যালিফোর্নিয়া, ওখান থেকে করতে পারবো, প্লিজ বলবেন। আপনি জাস্ট ইউটিউবে আমাদের চ্যানেলটাতে ঢুকবেন। যদি এটা আপনার ফোন থেকে সাপোর্ট না করে, সিম্পলি আপনি ব্রাউজার থেকে খুলবেন, ক্রোম থেকে খুলবেন, খুলে দেখবেন সেখানে একটা জয়েন বাটন আছে, ওটা ক্লিক করলেই আপনি আমাদের মেম্বারশিপটা অ্যাভেল করতে পারবেন। সো দ্যাটস অল ফর টুডে গাইজ। হোপ ইউ হ্যাভ আ ভেরি নাইস পুজো অ্যাহেড। শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা সকলকে। যদিও আবহাওয়া দপ্তর বলছে কালকে নাকি ভারী, মানে কাল বলতে 11ই সেপ্টেম্বর, ভারী বৃষ্টি, বজ্রপাত এইসব হবে। তা আশা করি সেই দিনটা যারা যারা বাড়িতে থাকবে, কাজকর্ম থাকবে না, সারাদিনটা আমাদের গল্প শুনেই কাটিয়ে দেবে, খুব ভালো লাগবে। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বে। টিল দেন কিপ লিসনিং টু 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়।